নমস্কার, আমি দীপশিখা। আপনাদের স্বাগত জানাই দৃষ্টিকোণে। আজ আমরা যার সাথে কথা বলবো তার একটা বহুমুখী পরিচয় আছে। তিনি একজন শিক্ষক, একজন সাংবাদিক আর একজন নাট্যকর্মী। আর তার সব থেকে বড় পরিচয় আমাদের বরাক ভ্যালির যে ইয়াং জেনারেশন, যাকে আমরা জেনজি বলি, তাদেরকে থিয়েটারমুখী করতে তার একটা বিরাট বড় অবদান আছে। তাহলে চলুন কথা বলি সায়ন বিশ্বাসের সাথে। নমস্কার। নমস্কার। তো আমার প্রথম প্রশ্নটা হলো, আপনি একজন সাংবাদিক এবং থিয়েটার শিল্পী, দুটো পরিচয়ই খুব আলাদা। আপনার এই যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল যদি একটু বলতেন। যাত্রা শুরু বলতে, সাংবাদিকতা, যেহেতু আমার বাবাও একজন সাংবাদিক ছিলেন, ফলে সাংবাদিকতার যে প্রাথমিক শিক্ষা বা সাংবাদিকতা করতে গেলে কিভাবে কি করতে হয়, সবগুলো আমার এই ঘর থেকেই শুরু হয়ে গেছিল। আমাদের আগে প্রিন্টিং প্রেস ছিল, নিজস্ব একটা নিউজ পেপার ছিল অসম শীর্ষ বলে, সাপ্তাহিক, এবং সেটা আমাদের বাড়িতেই ছাপা হতো। ফলে এই প্রাথমিক সাংবাদিকতার প্রাথমিক শিক্ষা বা ওয়াকখ সেটা আমার বাড়ি থেকেই পাওনা। পরবর্তী সময়ে 2005 সালে আমি যোগ দিই আসামের প্রথম স্যাটেলাইট চ্যানেল এনইটিভি, নর্থ ইস্ট টিভি বলেছিল, এখন সেটা আর নেই। সেটা আসামের ফার্স্ট স্যাটেলাইট চ্যানেল। তো ওখানে আমি ট্রেইনি জার্নালিস্ট হিসাবে 2005 সালে শুরু করি কাজ। ওইটাই ছিল আমার পেশাদারি প্রথম কাজ, কারণ ঘরেরটা তো আর ঘরের ছিল, সেই অর্থে পেশাদার নয়। এবং 2005 সালের পর 2007-এ আমি দৈনিক যুগসংখ্যতে যোগ দিই ট্রেনি জার্নালিস্ট হিসেবে। তারপর আস্তে আস্তে আমার প্রমোশন হতে হতে আমি পেজ ইনচার্জ, পেজ এডিটর হিসেবে ওখান থেকে ছেড়ে করোনার সময় বার্তালিপিতে যোগ দিই, এবং এখনো চলছে আর কি। এটা হলো সাংবাদিকতার দিক। আর থিয়েটার, অ্যাকচুয়ালি আমি ক্লাস 10 অবধি না কোনোদিন মঞ্চে নাটক করেছি, না কোনোদিন কবিতা বলেছি, না কোনোদিন গান করেছি, কিছুই না। খুব ক্রিকেট খেলতাম। আর 1999-তে ম্যাট্রিকের সময়, তখন ওই খেলাধুলার সুবাদেই আমার পাড়ার এক দাদা আমাকে বললেন, তুমি থিয়েটার করতে পারো, তোমার উচ্চারণ ভালো, কথা বলার ক্ষমতা আছে। এগুলো ছিল, এগুলো আমার পারিবারিক পাওনা আর কি। তো তো বললাম ঠিক আছে। তো দীপঙ্কর চন্দ্র বলে আমার স্যার, যিনি আমার নাটকের গুরু, ওনার সংস্পর্শে আসায় ওনার কাছ থেকে শিখলাম। আস্তে আস্তে সব কিছু এগোতে থাকলো। তো একাধারে সাংবাদিকতা চলেছে, একাধারে আবার থিয়েটার চলেছে, এবং দুটোই প্যারালেলি আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, সাংবাদিকতা আর থিয়েটারের মধ্যে কোনটা আগে শুরু করেছিলেন, আর একটা আরেকটাকে কিভাবে প্রভাবিত করেছিল আপনার জীবনে? প্রথমটা হলো গিয়ে, একটা হলো গিয়ে থিয়েটার শুরু হয়েছিল 99 সালে, আর পেশাদার সাংবাদিকতা 2005 সালে। স্বাভাবিকভাবেই পেশাদার সাংবাদিকতা পড়ে এসেছে, কিন্তু দুটোই আমি বলছিলাম শুরু থেকে প্যারালালি চলছিল। পেশাদার জগতে পা না রাখলেও এর আগেই আমি ডিটিপি শিখে নিয়েছি, এর আগেই আমি অন্যান্য প্রেসের কাজ শিখে নিয়েছি, কিভাবে লেটার প্রিন্টিং প্রেস হয়, কিভাবে খবর কাগজের ডেমি বানাতে হয়, কিভাবে শিট ডিজাইন করতে হয়, লিড নিউজ কিভাবে পোষাতে হয়, সেগুলো আমার ঘরে চারপাশে দেখতে দেখতে শেখা হয়ে গেছিল। সেটা আলাদা করে কিছু ছিল না, ফলে দুটোই আমি বলতে পারি প্যারালালি চলছিল। এবং থিয়েটার সংসারে এহেন কাজ নেই যেটা যাকে থিয়েটার উন্নত করে না। সে আপনি শিক্ষকতা করুন, থিয়েটার কাজে লাগবে। সে আপনি কিছু ডিজাইন করুন, থিয়েটার কাজে লাগবে। আপনি যাই করুন, আপনি কিচ্ছু করেন না, আপনি হয়তো আপনার পরিবারের একজন ভালো সন্তান, মাকে নিয়ে ডাক্তারের দেখাতে যান বাইরে, বা কাজে কর্মে বেরোন, বাড়ির কাজ করেন, তাতেও আপনার থিয়েটার দরকার আছে। সে কথা বলা শেখায়, মানুষের সঙ্গে কমিউনিকেশন শেখায়, আই কন্ট্যাক্ট করে কথা শেখায়, তার সেলফ কনফিডেন্স আনে অনেক কিছুতে। ফলে আমার থিয়েটার আমার সাংবাদিকতাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। এবং দুটোই যেহেতু কমিউনিকেশনের ব্যাপার, সাংবাদিকতাও এবং থিয়েটারও, এবং থিয়েটার খুবই ওল্ড ফর্ম অফ কমিউনিকেশন। যখন সাংবাদিকতা বা কিছুই শুরু হয়নি, তখনও থিয়েটার নানাভাবে, নানা ফর্মে
চলে এসেছিল। ফলে আমি যেহেতু কমিউনিকেশনের মানুষ, কমিউনিকেশনের নিয়ে পড়াই ছাত্রদের এখন আজকাল, ওটাও ঘটনাচক্রে শিক্ষক, সেটা একটু শুনতে চাইবো। সেটা ঘটনাচক্রে শিক্ষক। তবু যেহেতু আমি কমিউনিকেশনের ছাত্র, কমিউনিকেশনের একজন সেবক, ফলে আমি মনে করি যে দুটোতেই এই থিয়েটারের শিক্ষাটা আমার খুব ভীষণভাবে কাজে লেগেছে। আমার 3 নম্বর প্রশ্নটা হলো, আপনাকে বিশেষভাবে থিয়েটারের দিকে কি টেনেছিল? অভিনয়, গল্প, না এর থেকে গভীর কিছু? না না, কিচ্ছুটা নেই, আমাকে কিচ্ছুটা নেই। আমাকে আজ অবধি আমি কোনোদিন আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেছি, যেগুলো কন্টেন্ট মানে যখন কন্টেন্ট ক্রিয়েশন হয়নি তখনই আমার কন্টেন্ট আজকের শুরু হয়ে গেছে। শব্দগুচ্ছে যাকে ভাইরাল বলা হয়, ভাইরাল হয়ে গেছে। কিন্তু আমি কোনোদিন এই ধরনের ক্রিয়েটর হতে চাইনি যার দীর্ঘমেয়াদী প্রভাব থাকে না। আমি এমন কিছু করতে চেয়েছি সব সময় যার একটা লং টার্ম একটা ইমপ্রেশন থাকে। সাময়িক লক্ষ ভিউজে কোনো কিছু হাসিল হয় না সংসারে, ঠিক আছে? তো আমার থিয়েটারটাও এরকমই ছিল। আমি অভিনয় করার জন্য কিন্তু আমি থিয়েটার করিনি, মানে আমার অভিনয় লোকে দেখবে, আমাকে লোকে চিনবে, সেটার জন্য আমি অভিনয় মানে থিয়েটার করিনি। আমি ডিরেকশন দেব তা ভেবে আমি থিয়েটার করিনি। আমি থিয়েটার করেছি আমার ভালো লাগার জন্য। অনেকে বলতে পারে সমাজকে শোধরানোর জন্য, সমাজে জ্ঞান বিতরণের জন্য। না, আমি আমার জন্য থিয়েটার করেছি। শুরু থেকে আমার ভালো লাগতো, আমি আনন্দ পেতাম, কারণ থিয়েটার একটা মিশ্র শিল্প, কারণ থিয়েটার একটা যৌথ শিল্প, যেখানে সবকিছু, গান একা হয়ে যাবে, নাচ আপনি একা করে দিতে পারবেন, সবকিছু হয়ে যাবে। আমি যদি এই ক্যামেরার সামনে বসে বা দাঁড়িয়ে থিয়েটার করতে চাই, আমি পারবো না। সেটা কন্টেন্ট হয়ে যাবে, সেটা ভিডিও হয়ে যাবে। থিয়েটার করতে হলে আমাকে আমার সহশিল্পী নিতে হবে, দর্শক নিতে হবে, 5 জন বসে দেখবে, দেন আমার থিয়েটার হবে। গ্রুপ ওয়ার্ক। তো যেহেতু টিম ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক, আমি ওই জায়গা থেকে ভালোবাসাটা খুঁজে নিয়েছিলাম যে ওখানে আমরা 5 জন আছি, 7 জন আছি, গ্যাদারিং আছে, মানুষ আছে। কখনো সেটা স্ট্রিট ফরম্যাটে হয়েছে, কখনো সেটা স্টেজে হয়েছে, কখনো সেটা রিহার্সেলে হয়েছে, যেখানে মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শ। এবং আমি কোনো ডানপন্থী নই, আমি কোনো বামপন্থী নই, আমি মানুষপন্থী। মানুষ যেখানে আছে সেখানে নতুন কিছু উদ্ভাবনী কিছু করার স্পৃহা রাখি। সেটাই আমাকে থিয়েটারে ভালোবাসার সঙ্গে জড়িয়ে নিয়েছে। বাস। বলা যায় কি প্রথম তুমি শুরু করেছিলে এটা র্যান্ডম একটা হিসেবেই শুরু করলে, তারপর আস্তে আস্তে তোমার হ্যাঁ, ভালো মানে লাগা আমি হয়ে যায়। প্রথম একটা 19 এর একটা স্ট্রিট ড্রামা করি, তোমার সহায় বিশ্ববাণী বলে। সেই নাটকের সংলাপ আজকে 2026 27 বছর হতে চললো। সেই নাটকের সংলাপ আমার আজও মনে আছে। মানে আজকে পর্যন্ত আমি এই নাটকের অন্তত অর্ধেকের বেশি সংলাপ আমি বলতে পারবো। দীপঙ্কর চন্দ্রের লেখা ছিল। তখন আমার জন্ডিস ছিল, মানে আমি যখন প্রিপেয়ার করছিলাম ওই নাটকটা, তখন বুঝতে পারিনি, হঠাৎ একদিন খুব বমি টমি হয়ে বুঝতে পারলাম, তারপর ধরা পড়লাম আমার জন্ডিস হয়েছে। আমি 8.4 বিলিরুবিন নিয়ে আমি প্রথম জীবনে স্ট্রিট ড্রামা করি। এবং অনেকেই ডাক্তাররা বলেছিলেন তুমি পাগল, তুমি এগুলো করো না, ডাক্তার গিরিধারী কর, আপনারা জানেন তো। আমি বলেছি স্যার আমাকে একটা দিনের জন্য পারমিশন দিন। খুব রোদের মধ্যে গিয়ে করেছি। এই যে পারফরমেন্স করলাম, এই যে স্ট্রিটে এতজন লোক দাঁড়িয়ে দেখলো, আমাদের পারফরমেন্স উপভোগ করলো, ওইখান থেকে কেন জানি না একটা ভালোবাসা তৈরি হয়েছে। এটা না নিজেকে দেখানোর জন্য, তা নয়, ওইখানে যে একটা মেসেজ দিতে পেরেছি, 10 জনের সঙ্গে কমিউনিকেশন হয়েছে, সেটা আমাকে অনেক বেশি আনন্দ দিতে থাকলো। তারপর আমি প্রচুর পরিমাণে পাড়ার নাটক করেছি। পাড়ার কমিক থিয়েটারের জন্য আমার আলাদা করে একটা সুনাম ছিল। আমার পাড়ায় যে কোনো পুজো হবে, একটা কিছু নাটক হতে হবে। এহেন স্ক্রিপ্ট নেই, কিচ্ছু নেই, জাস্ট লোককে হাসানোর জন্য, লোককে মজা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য প্রচুর নাটক করেছি, যে নাটকগুলোর নামও নিজে ভুলে গেছি। কিপটুস একটা তার মধ্যে আছে, তার মধ্যে একটা ভীষণ কিপটুস, হ্যাঁ, famous। ফেমাস হ্যাঁ। ছিল। ওইরকম কিপটুস, কেরোসিন, ইয়াম্মা আপ্পা, এরকম প্রচুর নাটক আছে যেগুলো পাড়ায় পাড়ায় করেছি। তো এই মানুষের সঙ্গে থাকা, মানুষকে আনন্দ দেওয়া, মানুষকে কাঁদানো, মানুষকে বলা, গল্প বলা, এইগুলো অনেক কিছুই থিয়েটার থেকে পেয়েছি। তো আর ওইগুলো করতে করতে এই যে কমিউনিকেশন, যোগাযোগ, তো কমিউনিকেশন কি,
exchange of verbal words, emotions, expressions, body language, signs, symbols, exchange of all these things. তো এই যে আদান প্রদান আদান প্রদান আদান প্রদান, এই আদান প্রদানের মধ্যে একটা নেশা আছে। যারা এই নেশায় পড়ে গেছে তারা এর থেকে বেরিয়ে আসতে পারে না আসলে। এক্স্যাক্টলি। অভিনয় শেখানোটা কিন্তু একটা চ্যালেঞ্জ। তবে নতুন যারা আছে, যারা আসে নাটক শিখতে, তাদেরকে অভিনয় শেখাতে আপনার ভাবনা বা আপনার দর্শনটা কি? একদম ভুল কথা, ঠিক আছে? আমি অনেক দিকে অভিনয় শেখা কঠিন, অভিনয় মানুষ জাত অভিনেতা, জাত অভিনেতা। কেন? একটা শিশু জন্ম নিয়েছে, মা একটু বড় হলেই ওকে বলছে এই বাবা এই দেখ চাঁদ মামা আসবে, এখানে যাবে, অমুক তমুক, সব মিথ্যে কথা, বানানো গল্প, নাটক, অভিনয়। প্রতি মুহূর্তে মানুষ অভিনয় করে চলেছে, সবকিছুর মধ্যে অভিনয় করতে চলেছে। এই যে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমি কি আমার জীবনে আমি এরকম নই? এখানে একটা ফর্মালিটি মেনটেন করতে হচ্ছে, এখানে মাঝে মধ্যে ক্যামেরার দিকে তাকাতে হচ্ছে, আপনার দিকে তাকাতে হচ্ছে, মুখে একটু একটু হাসি রাখতে হচ্ছে, সবটাই মেকিং। তো এইটাকেই যখন আপনি বুঝতে পারবেন যে কখন আপনি কি করছেন, কেন করছেন, এই বিন্দুগুলোকে ধরতে পারবেন, তখনই আসলে সেটা অভিনয় হিসেবে স্বীকৃত হয়। আমরা ওই বিন্দুগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করি থিয়েটারে, যে আপনি করছেন, আপনি এতদিন না জেনে করেছেন, এবারে একটু জেনে করুন। হ্যাঁ, কিভাবে করতে হবে, কতটা কি হবে। আমরা সবাই জীবনে অভিনয় করি। শেক্সপিয়ার বলেছিলেন পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, ঠিক আছে? তো পৃথিবী রঙ্গমঞ্চ কেন? সবাই তো অভিনয় করে চলেছি। এই অভিনয়টাকে যারা বলে করছে তারা হলো মঞ্চের অভিনেতা। অভিনয় আলাদা করে শেখানোর কিছু নেই। হ্যাঁ, শেখানোর যেটা আছে সেটা হলো টেকনিক, সেটা হলো ডিসিপ্লিন, কোনটা অভিনয় কোনটা অভিনয় নয়, কোথায় কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, কোথায় নিজেকে রাশ টেনে ধরবেন, সবকিছুর একটা নিয়ন্ত্রণও জরুরি, কন্ট্রোলও জরুরি। ছুটতে জানলে নিজেকে থামতেও জানতে হয়, ওই থামাটা জানা জরুরি। আপনারা শুনে থাকবেন, যারা আপনারা থিয়েটার দেখেন বা জানেন থিয়েটার সম্পর্কে, যে ওভার অ্যাক্টিং, আন্ডার অ্যাক্টিং। কি ওভার অ্যাক্টিং কি মানে? আমি বুঝতে পারছি না, আমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি অভিনয় করতে করতে। ওই নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে দেখা, অ্যাকচুয়ালি আমি কতটুকু আর আমি কতটুকু কি করছি, ওইখানেই তো। থিয়েটারে আমি যেটা শেখাই সেটা হলো বন্ডিং, টিম ওয়ার্ক, সেলফ কনফিডেন্স, এবং সবচেয়ে বড় কথা যেটা হলো কি, নিজের অভিনয়ের বিন্দুগুলোকে স্পর্শ করা, যে আমি এই জায়গায় অভিনয় করছি, এই জায়গায় করছি না, এই জায়গায় অভিনয় করছি, তো ওইটা আমি মঞ্চে প্রেজেন্ট করব, তো এগুলোই হলো মানে আমার বেসিক টেকনিক। আর এটাও অনেকের সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। কারণ আর্ট ফর্মে পাকাপাকি বলে কিছু নেই। আমি যা বললাম তাই চিরন্তন, এমন কিছু নেই। আপনি একটা গ্লাসকে অর্ধেক ভর্তি দেখতে পারেন, সেটাকে অর্ধেক খালি বলতে পারেন, আমি বলতে পারি অর্ধেক আছে জল। তো দৃষ্টিভঙ্গির ব্যাপার, দৃষ্টিকোণের ব্যাপার। অভিনয় শেখার সময় নতুন যারা আসে তারা কি কি ভুল করে, আপনার কি মনে হয়? বেসিক্যালি ভুল তো বাচ্চারা করে না, বাচ্চার মা বাবারা করে। বাচ্চার মা বাবারা চায় যে সামার ভ্যাকেশনে আমার বাচ্চাটা কিছু একটা করুক, এর জন্য থিয়েটারে দেয়। থিয়েটার করানোর জন্য কজন দেয়? প্রথমেই আসে যে আমার স্কুল নেই, ঘরে যন্ত্রণা দেবে, ওকে একটা ইয়েতে দিয়ে দিই, থিয়েটার ওয়ার্কশপ হচ্ছে, আজকের প্রজন্ম করছে বা দোষরূপক করছেন, ভাবিকাল করছেন, ওখানে দিয়ে দিই, থাকলো। কিন্তু ওকে শেখানোর জন্য সেই মন মানসিকতা নিয়ে কজন থিয়েটারে দিচ্ছেন না। কিন্তু যেদিন দেবেন সেদিন অন্যভাবে কথা হবে, এখন হয়তো আপনি বলতেই পারেন যে এখানে তো থিয়েটার করে কোনো প্রসপেক্ট নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, নেই। এখানে পড়াশোনা করেও তো অনেক কিছুই নেই, পড়াশোনা করাচ্ছেন না। তো কোনো আর্ট ফর্মই, সেটা গান হোক, নাচ হোক, থিয়েটার হোক, ছবি আঁকাবুকি হোক, ক্রাফটের কাজ হোক, কোনো আর্ট ফেল না নয়, কোনো আর্ট নষ্ট হয় না। যাতে যে মনোযোগ দিয়ে যা করবে তাকে একদিন না একদিন রিটার্ন দেবেই দেবে। ফলে এ সম্পর্কে কোনো দ্বিমত রাখা উচিত নয় যে এটার কোনো প্রসপেক্ট নেই, এটার কোনো অমুক নেই, তমুক নেই। ঠিক আছে, আজকের তারিখে দাঁড়িয়ে
10 জন শিক্ষাবিদ দেশের নাম বলুন, দেখবেন 2-3টা নামের পর আপনার মুখ আর থেমে যাচ্ছে। 10 জন গায়কের নাম বলতে পারবেন, হুড় করে বলে দেবে। নায়কের নাম বলতে পারবেন, বলে দেবে। খেলোয়াড়ের নাম বলতে পারবেন, বলে দেবে। 10 জন ইঞ্জিনিয়ার বলুন, পারবে না। 10 জন ডাক্তার বলুন, দেবী সিট্টি পড়ে আটকে যাবে। প্র্যাকটিক্যাল কথা এগুলো। একাডেমিক কেরিয়ার আপনাকে ডাল ভাত, ঠিক আছে, আপনার ভালো বাড়ি ঘর এগুলো দিয়ে দেবে। ভালো করে পড়াশোনা করলে এটা হয়ে যাবে, কিন্তু ভালো করে থিয়েটার করলে, ভালো করে গান করলে, ভালো করে নাচ করলে যা যা পাবে সে ওইখান থেকেও পাবে না। সে যে কোনো জায়গা থেকে, নিজের কাছে থেকে, নিজের সামনে যে কোনো পরিবেশ থেকেও কালেক্ট করে নিতে পারে। এক্স্যাক্টলি। তার সার্ভাইভের জন্য তার আলাদা করে চিন্তা হ্যাঁ। করতে হবে না। সাংবাদিকতার অভিজ্ঞতা কি আপনাকে মানুষের আচরণ আর অনুভূতি এগুলো ভালোভাবে বুঝতে সাহায্য করেছে থিয়েটারের জন্য? না, এরকম কিছু না। সাংবাদিকতা পুরোপুরি একটা আলাদা বিষয়। এতটাই বিষয়টা আলাদা যে আপনি দুটোকে এক জায়গায় মেলাতে পারবেন না। হ্যাঁ, সাংবাদিকতা হলো গিয়ে নতুন কিছুকে মানুষকে জানানো। সেটাই সাংবাদিকতার প্রথম একটা ধর্ম, যে আমি নতুন কিছু মানুষের সামনে তুলে ধরব, এবং সেই তুলে ধরতে গিয়ে বিভিন্ন প্রোজ অ্যান্ড কনস আপনাকে জানতে হবে। কিভাবে সেটাকে তুলে ধরা প্রয়োজন সেটা জানতে হবে। কুকুর যদি মানুষকে কামড়ায় সেটা সংবাদ নয়, মানুষ যদি কুকুরকে কামড় দেয় তবে সেটা সংবাদ। তো ফলে আমাদের আশেপাশে ঘটতে থাকা যে দৈনন্দিন বিষয়গুলো আছে, কোনটা সংবাদ কোনটা সংবাদ নয়, সাংবাদিকদের আগে সেটা জানতে হয়। সাংবাদিকতা আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কিন্তু এক নয়। ফেসবুক লাইভ আর একটা সাংবাদিকের লাইভ, একটা নিউজ অর্গানাইজেশনের লাইভ আর একটা সাধারণ মানুষের লাইভ কিন্তু এক নয়। তো সংবাদের পরিভাষা এখন অনেকটাই পাল্টে গেছে। সোশ্যাল মিডিয়া আসার পর থেকে অনেকেই সাংবাদিক, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া আসার পর থেকে ফেক নিউজের ছড়াছড়ি। এখন এআই চলে এসছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ধরে কোনটা আসল কোনটা নকল সেটা তারতম্য করাই কঠিন হয়ে গেছে। সাংবাদিকতা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। আগে আমাদের কোনো একটা ফার্মে চাকরি করতে হতো, চ্যানেল করতে হতো। এখন ইন্ডিভিজুয়াল চ্যানেল আছে, আমি একাই একটা চ্যানেল খুলে দিতে পারি, নিউজের খুলতে পারি। সেটা সরকার স্বীকৃত হলো, রেজিস্ট্রেশন আছে কিনা সেসব পরের কথা, কিন্তু আমি করতে পারবো। মানে জার্নালিজমে ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা এসে গেছে। এখানেই জার্নালিজম আরো বেশি কঠিন হয়ে গেছে, অনেক বেশি কঠিন হয়ে গেছে। চ্যালেঞ্জটা এখন প্রতি মুহূর্তে। এই চ্যালেঞ্জকে আমাদের নিতে হচ্ছে। আমরা যারা ফুল টাইম সাংবাদিকতা করি, আমাদের বুঝতে হয় কোনটা রিয়েল কোনটা ফেক। এই গোলক ধাঁধায় কিন্তু আমরাও ঢুকে যাই, বুঝতে পারি না। তো সামনের দিনগুলো আরো কঠিন। তবু আমি বলবো জার্নালিজম থাকা উচিত, থাকতেই হবে। এবং যে এখন যে একটা কঠিন সময় চলছে, নিউজ পেপার লোকে পড়ছে না, সোশ্যাল মিডিয়ার ফিডিং এর উপর মানুষের জীবন চলছে। রাস্তায় জাম কিনা আমরা ফেসবুক দেখে বুঝতে পারছি, ওইদিকে যাবো কিনা, ঝড়ে কোথায় কি হলো সেটা আমরা বুঝতে পারছি। এগুলো নানা হয়তো আমরা ইনফরমেশন পাচ্ছি, ঠিক আছে, কিন্তু ওইটা একটা ওপর টপকা ইনফরমেশন। সাংবাদিকরা না থাকলে সেই তৃণমূল স্তরের গ্রাসরুট লেভেলের জিনিসগুলো উঠে আসে না। তার মধ্যে বায়াসনেস থাকে, ঠিক আছে, পক্ষপাতিত্ব থাকে, তার ব্যালেন্স ঠিকঠাক হয় না। এগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স অনেক কিছুর দরকার আছে, না হলে কিন্তু আসন্ন দিনে বিপদই আছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে রিয়েল মিডিয়া যদি না থাকে তাহলে চেকস অ্যান্ড ব্যালেন্স কিন্তু নষ্ট হয়ে যাবে, এটাই আমার মনে হয়। মঞ্চে বা বাস্তব জীবনে কি এমন কোনো ঘটনা আছে যেটা আপনাকে গভীরভাবে নাড়া দিয়েছে? না, অ্যাকচুয়ালি ফেলেনি, বরং একে অপরের পরিপূরক হয়েই থেকেছে। আমি তো প্রথম ছিলাম ভিজুয়াল মিডিয়ার মানুষ। মাঠে নেমে অ্যাঙ্করিং করতে হতো, ফিল্ডে অ্যাঙ্করিং করতে হতো। তাতেও আমার থিয়েটার কাজ দিয়েছে। ওই যে চোখ রেখে কথা বলা, কমিউনিকেশন,
মানে আমি যেহেতু স্ট্রিট ড্রামাতে 500 জন লোকের সামনে বসে দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছি, ফলে যখন আমি একজন ক্যামেরার সামনে কথা বলছি আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো এটা একটা আমার দিক ছিল। আরেকটা হলো যখন আমি প্রিন্টে এলাম, ঠিক আছে, প্রিন্টে এলাম তখন কমিউনিকেশনের মাধ্যমটা কিন্তু পাল্টে গেল। এতদিন আমি যারা আমাকে দেখছেন তার জন্য আমি কাজ করছিলাম, তারপর আর যারা আমাকে দেখছেন না, যারা আমাকে পড়ছেন, ঠিক আছে, তখন কাজ ছিল 6 মাস 7 মাস চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম না, আমার সাংবাদিকতাকে একটু অন্য লেভেলে নিয়ে যেতে হবে। আমি দর্শকদের সামনে এমন ভাবে লিখবো যে লেখা পড়ে তার সামনে একটা ছবি ফুটে ওঠে। আমি সেই চেষ্টাটুকুই করলাম এবং তাতে আমার লেখাগুলো, বিশেষ করে খেলার লেখাগুলো একটু জনপ্রিয়তা পেল। সায়ন বিশ্বাস নাম দেখলে লোকে পড়তে চায়। আমি দেশ বিদেশ বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ম্যাচ রিপোর্টিং করলাম, বিভিন্ন বড় বড় ম্যাচ, ওয়ার্ল্ড কাপ, এগুলো কভারেজ শুরু করলাম, যেগুলো রেগুলার বেসিসে এখানে প্রিন্ট মিডিয়াতে প্রকাশ হতে শুরু করলো। তো আমি ওইখানেও একটা অন্য ধাঁচের লেখার স্টাইল, আমার একটা নিজস্ব স্টাইল আমি আমদানি করার চেষ্টা করেছি, যাতে লোকে ডিফারেন্সিয়েট করতে পারে যে না, সায়নের লেখাগুলো এরকম হয়। তো এটা সব লেখকেরই থাকে, সব লেখকেরই নিজস্ব একটা মানে লেখার ধরন দেখে বুঝে নেওয়া যায় যে সে যদি তার নাম নাও নিচে দেয় তবু বুঝে যাবে যে সেটা সে লিখেছে, সেটা লেখা। তো আমি ওই লেখাটাকেই ধরে রেখেছি। এবং আমি আরেকটা জিনিস যেটা করেছি, যে সোশ্যাল মিডিয়া আসার পর আপনারা যদি আমার ফেসবুক পেজ ঘেটে দেখেনও দেখবেন আমি ওই লেখাটা কিন্তু এখানে ফেসবুকে আমার লিখি না। আমি ওইটাকে আমার ওই পত্রিকার জন্যই সংরক্ষিত করে রেখেছি। যখন আমি ওইখানে লিখবো তখনই আমার ওই ইউনিক স্টাইলটা আমি অ্যাপ্লাই করবো, আদারওয়াইজ মিক্স করবো না আর কি, আমি করবো না, যেন আমার লেখাটা পড়ার জন্য ওই কাগজটাই লোকে পড়ে। আচ্ছা, আমি নেক্সট প্রশ্নে যাব। মঞ্চে বা বাস্তব জীবনে এমন কোনো মুহূর্ত কি আছে যেটা তোমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে বা তোমার ভাবনাটাকে বদলে দিয়েছে? হ্যাঁ, এরকম দেখুন, আমরা যারা পারফর্মিং আর্ট করি জীবনে অনেক কিছুই ঘটে যেগুলো আমাদের ভাবনা, ধ্যান ধারণাকে পাল্টে দিতে পারে, পাল্টে দেয়, ঠিক আছে। আমরা তো আসলে এমন একটা জগতের মানুষ যেখানে মানুষের, ওই যে বললাম একটু আগে, মানুষকে আনন্দ দিই, মানুষকে কাঁদাই, হাসাই, মানুষকে ভাবাই, ঠিক আছে। তো প্রত্যেকটা পারফরমেন্সের পর যখন দর্শকের মনে দাগ কাটতে পারে, ক্রিয়া বিক্রিয়া হয়, তখনই মনে হয় যে আমি কিছু একটা ভাবনার খোরাক দিতে পেরেছি। আমার পারফরমেন্সে জীবন চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, সেটা হবে না, সেটা এভাবে হয় না। পৃথিবীতে কোনোদিন কোনো ইতিহাস নেই যা একটা দেখে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এরকম হয় না। কিন্তু একটা ভাবনার বীজ বপন যদি করা যায়, সেটাই নতুন একটা ভাবনার দুয়ার খুলে দিতে পারে। তো আমরা আমাদের পারফরমেন্স বা আমি আমাদের থিয়েটার দিয়ে আমি এগুলোই করার চেষ্টা করি। এবং যখন দেখি সেই বিক্রিয়াগুলো হচ্ছে, সেই ভাবনার বীজ বপন হয়েছে, তখন কিন্তু ভাল লাগে। যেমন আমাদের একটা নাটক আছে ইন্দ্রনীল দের লেখা অধরা মাধুরী, মূলত এটা ট্রান্সেক্সুয়াল, থার্ড জেন্ডার, তাদের উপর। এই নাটকটি ইন্দ্রনীল দে এত মুন্সিয়ানার সঙ্গে লিখেছেন, এবং তখন জাস্ট মানে এলজিবিটি কিউ একটু ছাড়পত্র পেয়েছে মানুষ, তাও একটু যেসব ছেলে যাদের ভেতরে একটা নারী সত্তা কাজ করে, একটু মেলি ভাবে হাত এরকম এরকম করে কথা বলে, এদেরকে অন্যভাবে দেখা, যারা একটু কাজল পরে লিপস্টিক পরে তাদেরকে বাজেভাবে কথা বলা, যেসব মেয়েরা একটু ছেলেদের টমবয়ের মতন চলে তাদেরকে নিয়ে টিটকিরি করা, তোর তো জীবনে বিয়েই হবে না, এই যে পারসেপশন গুলো আমরা ওই নাটক দিয়ে, যারা দেখেছেন আমাদের অধরা মাধুরী, অনেকের ভেঙেছে, অনেকে হাউ হাউ করে কেঁদেছেন। আমার এখনো মনে আছে, আমি শো করতে গেছি ত্রিপুরার কাকরাবন বলে একটা জায়গায়। সেখানে শো দেখার পর ওইখানে পারফর্ম করতে এসেছিলেন একজন পুরুষ, যিনি পরবর্তীকালে মহিলা হয়েছেন, রাজ থেকে রাজশ্রী হয়ে গেছিলেন। তো উনি রীতিমতো হাউ হাউ করে কাঁদছিলেন। মানে তখন তিনি পুরুষই ছিলেন না, মানে অতীতে পুরুষ ছিলেন, তারপর মানে তোমার নাটকটা দেখার পর না 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 উনি পুরুষ ছিলেন, উনি ওই লড়াইটা করেছেন, করে মহিলা হয়েছেন, ঠিক আছে, অপারেশন করেছেন, মহিলা হয়েছেন, হয়ে উনি পারফর্ম করছেন, উনি আমাদের শোটা দেখেছিলেন।
দেখে মানে রিলেট করতে পারছেন যে এই শোটা হওয়া উচিত। মানে এটা মনে হচ্ছিল আমার কথা বলছে, মানে আমার মতো যারা লোক, যারা যারা হয়তো পুরুষ দেহে, দেখতে পুরুষ কিন্তু যার ভেতরে নারী সত্তা আছে, বা দেখতে নারী বা ভেতরে পুরুষ সত্তা কাজ করছে, তাদের জন্য এই পৃথিবীটা নয়। এই পৃথিবীতে এরা আসলে সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু হিসেবে ট্রিট করা। নিজের মা বাবাই নিজের সন্তানকে ঠিক মতো গুরুত্ব দেয় না। এই যে কষ্টটা, এই কষ্ট যখন আমরা স্টেজে মঞ্চায়ন করেছি তার আর্টিস্টিক ওয়েতে, তখন তার মানে মেসেজটাই পাল্টে গেছে। তো এরকমই আমরা অন্যান্য ইদানিংকালের ব্ল্যাক কফি নাটক যেখানে মঞ্চস্থ করেছি, আজকাল ব্রেকআপ, প্যাচ আপ, ডিভোর্স, এগুলো একদম নিত্যদিনের কথা হয়ে গেছে। অনেক রিয়েলিটি আছে যেগুলো রিয়েলিটি সম্পর্কে আমরা আসলে কথা বলতে চাই না। তো আমরা ব্ল্যাক কফিতে ওইরকমই একটা রিয়েলিটিকে প্র্যাকটিক্যালিটির সঙ্গে যোগসূত্র আছে তোমাদের আমরা তো আমাদের শো গুলো বা যে কোনো দল নাটক করে তারা চায় কিন্তু একটা চেঞ্জ, একটা অন্য বিষয়, একটা নতুন বিষয় আনি, মানুষকে ভাবাই, বলাই। তো আলটিমেটলি এতে কিন্তু সমাজকে মেসেজই দেওয়া হয়, এবং প্রত্যেকটা পারফরমেন্সের পর আবার আমরা ইভ্যালুয়েট করি যে ঠিক করছি নাকি, ভুল করছি নাকি, আবার এগিয়ে যাই নতুন কোনো দিনের সন্ধানে। আজকের ডিজিটাল যুগে যেখানে রিলস বা সোশ্যাল মিডিয়া এত জনপ্রিয়, তার মধ্যে থিয়েটারকে কিভাবে আকর্ষণীয় করা যায় যদি একটু বলতেন। আমি তো খুব খুশি, যত রিলস বাড়বে তত বেশি আমার থিয়েটার বাড়বে। খুব খুশি, আমি আনন্দে আছি। 15 সেকেন্ড হয়ে গেছে মানুষের মানে ধৈর্যের স্তর, 15 সেকেন্ড রিল শেষ, টাক করে চললো পরের রিলস, না হলে ধৈর্যই নেই, বসে 15 মিনিট দেখার ইয়ে নেই। যত মানুষ এগুলোর প্রতি আকৃষ্ট হবে, 15 মিনিট থেকে 5 সেকেন্ড, 15 মিনিট বলছি, 15 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে আসবে, 5 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে আসবে, ধৈর্যচ্যুতি হয়ে হয়ে সব শেষ হয়ে যাবে, মানুষ আবার ফিরে আসবে ওইগুলোতে। আজকাল আপনি খেয়াল করলে দেখুন থিয়েটারে ভিড় বাড়ছে, এটলিস্ট আমাদের শহরে। কেন বাড়ছে? মানুষ বিরক্ত লেগে গেছে এই যন্ত্র দিয়ে, বিরক্ত হয়ে গেছে। কি তো কি নতুন আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব গেম। এটা তো একটা ব্যবসা, আর কি। ও এই ব্যবসার ফাঁদে পড়ে সবাই এক সময় আরো বিরক্ত হয়ে এখন মানুষ রিয়েল কন্টেন্ট চায়, সামনে দেখতে চায়। কত দেখবে? স্বামী স্ত্রীকে রোজ ভিডিও কলেই দেখছে, সামনে আসার পর আর কথা বলে না। ঠিক আছে, এখন দেখেছি যেমন থিয়েটারে আসলে পরে অনেকের মানে ওইদিকে টানটা কিছুটা হলেও কমেছে, 2 ঘন্টা 1.5 ঘন্টার জন্য হলেও কমেছে। শুনুন, আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা প্রতি বছর ওয়ার্কশপ করি। আমাদের ওয়ার্কশপের সময় প্রথম দিন আমরা বলি যে ওয়ার্কশপ আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা চলবে, সেই 2.5 ঘন্টা মোবাইল আপনি ইউজ করতে পারবেন না। ফলে আপনি আপনার ঘরে জানিয়ে দিন বা আপনার প্রিয়জনকে জানিয়ে দিন 2 ঘন্টা আপনাকে পাওয়া যাবে না, আপনি অমুক জায়গায় আছেন, খুব বেশি প্রবলেম হলে চলে আসতে। তো প্রথম দিন সবার মুখ একটা খুব গুমরা হয়ে যায় যে কি বললেন দাদা, মোবাইলটাই 2 ঘন্টার জন্য ইউজ করতে পারবো না, হাতের কাছে থাকবে, হিসপিস করবে, হাতটা ছুতে পারছি না। প্রথম দিন খুব অসুবিধা হয়, যেমনি ওয়াটার ব্রেক দিলাম তখন সবাই ছুটে যায় মোবাইলের দিকে। কি অদ্ভুত লাগে, মানে ব্রেক দিতেই বলতেই সবাই ছুটে যাচ্ছে, গিয়ে খুলছে, কি আসছে, লাগবে না, আগে মোবাইলটা দেখতে হবে। আস্তে আস্তে 2 দিন 4 দিন 5 দিন, এরপর আর মোবাইলটা লাগে না। 6 ঘন্টা 5 ঘন্টা ক্লাসে চলে যায়, থাক মোবাইল। আর ওই যে আনন্দটুকু জীবনের, সেই আনন্দটুকু আসলে চলে গেছে। যারা বা যেখানে আনন্দ ডিসিপ্লিনারি ওয়েতে হোক বা যেভাবেই হোক ফিরিয়ে আনা যায়, সে ওই আনন্দ লুফে নেবেই। থিয়েটারে যখন আমি ভালো ভালো শো পারফর্ম করব, এই মিনমিনে মেরমেলে শো দিলে হবে না। যখন সেই লেভেলের, ন্যাশনাল লেভেলের, ইন্টারন্যাশনাল লেভেলের পারফরমেন্সগুলো দেখবে লোকে, তখন সে মোবাইলে আর ওইটা রেকর্ডিং করার কথা ভাববেও না। আমি তো প্রথমেই আমার শো হলে বলে দিই, প্লিজ আপনার ফোন বন্ধ করে রাখুন। কোনো রিল, কোনো গিয়ে এই মুভমেন্টটা অনেকে লুকিয়ে লুকিয়ে করেন, তাও কিন্তু আমি তো স্ট্রিক্টলি নিষেধ করে দিই যে কোনো ভিডিও ক্লিপিং আপনারা করবেন না। সে আমাদের আলাদা পিআর টিম থাকে, ওরা করবে, ওরা তুলে পরে আমরা দিইও আমরা, কিন্তু করি না, লাইভ করি না,
কোনো যেগুলোকে রেকর্ডিং করাই টেকনিক মানে আমাদের রেকর্ডের জন্য রেকর্ডিং করিও আমরা লিংক দিই না। কারণ আমি চাই মানুষ আসুক, এসে দেখুক। এসে দেখুক আর দেখে দেখে এখনো আজকের তারিখে শিলচরে বরাক উপত্যকায় গান নেই, বাজনা নেই, নাচ নেই। দাবি করে বলতে পারি কোনো লোকাল পারফর্মার বলুক যে আমার পারফরমেন্স আছে, প্লিজ টিকিট কেটে আসুন, কিচ্ছুতে আসবে না, থিয়েটারে আসে। অ্যান্ড উই বট দ্যাট চেঞ্জ। আমরা এই চেঞ্জটা এনেছি যে লোকে পয়সা কেটে ঘরের থেকে বের হয়ে সন্ধ্যা গিয়ে রাতে ফিরে আসে, টিকিট দিয়ে দেখে বাবা করে পোস্টও দেয়। 1 ঘন্টা কেন 2 ঘন্টার জন্য, 2 ঘন্টা 2.5 ঘন্টা, আমার নৌকা ডুবি 2.5 ঘন্টার শো, 2.5 ঘন্টা। আর অ্যামেজিং গার্ল 1.5 ঘন্টার শো। আসে দেখে পয়সা দেয়, ডোনেশন দেয়, চাঁদা দেয়, সব দেয়, দিয়ে কোনো বলুন না কোনো নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী আজকাল পারছে, ভালো শিল্পীর তো অভাব নেই, পারছে না। তো আমরা কিন্তু থিয়েটারে এটা করে দেখিয়েছি বরাক উপত্যকাতে। তো এই এই যে মানে কাজ করতে থাকলে আজকে একদিনে রিভলিউশন হয় না, রোম একদিনে গড়ে ওঠেনি, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে 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 আমরা এই জায়গাটা তৈরি করেছি। শুধু আমরা না, শিলচরের অনেক নাট্যদলের তাতে ভূমিকা রয়েছে এবং আমরা ওই জায়গাটা তৈরি করেছি। ফলে এই যে রিলস বা সোশ্যাল মিডিয়া, আমি তো মোটেও ভয় করি না। আরো বরং এটা মনে করি আরো বাড়ুক, তাতে আমার আরো বেশি দর্শক, মানুষ একঘেয়ে হয়ে তখন দৌড়ে আসবে। আপনি দেখুন আজকে থেকে 5 বছর আগে বা 10 বছর আগে কি পরিমাণ টিভি দেখতো লোক। এখন টিভিগুলো চলে, ধুলো পড়ে পড়ে শেষ হয়ে গেছে। মোবাইলগুলোতেও একদিন ধুলো পড়বে, মনের ধুলো পড়বে, হয়তো কাজের জন্য থাকবে, মনের ধুলো পড়া শুরু হয়ে গেছে। ফলে যত এগুলো বাড়বে ততই পারফর্মিং আর্ট, অনস্টেজ আর্ট, সেটা গান হোক, নাচ হোক, থিয়েটার হোক, বাজবেই বাজবে, বাজবেই বাজবে। তারপর হয়তো এমন হবে যে নিজের ফ্রাস্ট্রেশন গুলো দূর করে মানুষের থিয়েটার দেখবে। বাইরের শহরে তাই হচ্ছে, একটু ভালো থিয়েটারের জন্য মানুষ লাইন দিয়ে দেখছে, হচ্ছেই, হবেই, অ্যাডভান্স বুকিং দিয়ে হবে। সাংবাদিকতা, অভিনয়, নির্দেশনা, তিনটেই খুব টাফ জিনিস। তিনটাকে ম্যানেজ করতে আপনার কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়, বা কি প্রবলেম হয়, বা কোন জিনিসের অভাবটা বেশি মনে হয়? সময়, চ্যালেঞ্জটা এখানে একটা সময়টাকে ম্যানেজ করা বড় কঠিন হয়ে যায়। মানে এই যে পরিশ্রম করতে গিয়ে সময় ম্যানেজ করা খুব কঠিন। কলেজে শিক্ষকতা করলাম, একটা নির্দিষ্ট সময় ক্লাসে ঢুকতেই হবে, কোর্স শেষ করতেই হবে, এটা একটা সময়। সাংবাদিকতার নিউজ পেপারে কাজ করি, সন্ধ্যার সময় আমার অফিস শুরু হয়, রাত 11টা-12টা অবধি আমার কাজ করতেই হবে। মাঝখানে একটু টাইম আমারও তো শরীর স্বাস্থ্য আছে, রেস্ট নিতে হয়, ওই টাইম আর সকালের টাইম, ওই যে সময় ম্যানেজ করাটা, পরিবারকে ম্যানেজ করা, হ্যাঁ, ওই ম্যানেজ করাটা একটু কঠিন হয়ে যায়। আদারওয়াইজ সময়টা যদি হাতে থাকতো আরো দৌড়াতে পারতাম আর কি, সময়টাই একটু। আচ্ছা, আমার শেষ প্রশ্নটা হলো, শিলচরের যারা নতুন প্রজন্ম আছে তারা যদি নাটকের প্রতি সিরিয়াস হয়, তাহলে তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইবেন? সিরিয়াসলি নিতে যায় যারা, তাদের জন্য একটাই পরামর্শ থাকবে। প্রথম কথা হলো, এটা ভেবে কিছু এসো না যে থিয়েটার থেকে অনেক কিছু পাবে। এটা ভেবে এসো যে থিয়েটারে কতটা দিতে পারবে। যদি যতটুকু দিতে পারবে তার চেয়ে 5 গুণ বেশি নিয়ে যাবে। ফলে কি পাবে সে আশা নিয়ে এসো না, আসবে তখনই যখন আমি কতটুকু দিতে পারবো। আমি 5 ঘন্টা দিই যদি, ইন রিটার্ন 5 ঘন্টা তো আর পাবো না, সময়টা তো আর পাবো না, কিন্তু 5 গুণ বেশি সম্মান আমি পাবো। আমি যদি 5টা বন্ধু বানাই, 25টা বন্ধুর মতো এটা কাজ করবে। 5টা সম্পর্ক যদি তৈরি হয়, 25টা সম্পর্ক নতুন তৈরি হবে। আমি যদি 5টা স্টেজ করি, 500 জন লোক আমাকে নতুন করে চিনবে। তো কি তুমি পাবে সে ভাবনা নিয়ে থিয়েটারে এসো না, থিয়েটারে কি দিতে পারবে, কতটা দিতে পারবে তা নিয়ে এসো। 1 ঘন্টা দিলে 1 ঘন্টার মতো রেজাল্ট পাবে। সামার ভ্যাকেশনে দিতে চাইলে সামার ভ্যাকেশনের মতো রেজাল্ট হবে। রেজাল্ট যদি তুমি চাও, তোমাকে আগে স্থির করে নিতে হবে কতটুকু তুমি দিতে পারবে। সেটা শুধু থিয়েটার দিয়ে নয়, যে কোনো কিছু দিয়েই কিন্তু। সেটা পড়াশোনাও আছে, গান বাজনাও আছে, ছবি আঁকাও আছে, সবকিছু। ধন্যবাদ সায়ন আপনাকে, দৃষ্টিকোণকে আপনার বহুমূল্যবান সময়টা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ যারা
এই চ্যানেলে আমার এই সাক্ষাৎকারটি শুনলেন, প্রত্যেককে অনুরোধ করব তারা ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছেন। আমি আরো বিগত একাধিক কন্টেন্ট তাদের দেখেছি। সাপোর্ট করবেন, ভালো কাজের সাপোর্ট করবেন। আর সবকিছু জীবনের 15 সেকেন্ডের রিল নয়, জীবন অনেক দীর্ঘ, জীবনকে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের দৃষ্টিকোণ চ্যানেলটাকে ফলো করে দেবেন। নমস্কার।